এই ভয়টা, এই বাংলাদেশিদের দাপাদাপি নিয়ে এই ভয়টা ডিসেম্বর মাসের 2024 সালের ডিসেম্বর মাসে অধীর চৌধুরীও এই ভয়টা পেয়েছিলেন এবং রিপাবলিক বাংলার সেই ক্লিপ সেটা ভয়ঙ্কর একটি ভাইরাল ক্লিপে পরিণত হয়। একবার আমি শুনে নেব অধীর চৌধুরী যেভাবে বলেছিলেন জনবিন্যাস বদলে যাচ্ছে, যেভাবে মৌলবাদীদের চাপ দুদিকে বাড়ছে এবং শিলিগুড়ির ওই পাড়টাতেই তো রংপুর যেখানে মৌলবাদীদের দাপাদাপি বাড়ছে আর অন্য পাড়ে হচ্ছে নেপাল। অধীর চৌধুরী কি বলেছিলেন একবার শুনবো এবং তারপর বিশাল নামার কাছে যাবো। যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায়, সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ। বিশাল লামা এই মুহূর্তে রয়েছেন, বিশাল লামা বিজেপি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশালবাবু, আপনারা মার খেয়ে যাচ্ছেন, আপনাদেরকে আটকে দেওয়া হচ্ছে, আমার খারাপ লাগছে আপনাদের কর্মীদের জন্য। তাদের অবস্থা কি হবে? দেখেন, এই যে ঘটনাটা যেরকম এরা করতেছে, কর্মীদের আমি বলবো না, কর্মীরা আমাদের শক্ত আছে, কিন্তু এখানে যেভাবে যে সরকার আর যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভয়ে আছে, আপনারা দেখাই যাচ্ছে আজকে এসআর হয় নাই, সেই ভয়ে এসআর হওয়ার পর আরো কি অনেক এদের একটা ভয়। কিন্তু সিআইএসএফ কে মেরে দিচ্ছে, সিআইএসএফ কে থাপ্পড় মারছে, এটা তো ভয়ঙ্কর। আমাদের মুখ্যমন্ত্রী এরকম যে সিআইএসএফ এর আগেও বিধানসভার অভ্যন্তরে একটা মোশন এনেছিল বিএসএফ এর বিরুদ্ধে। এরা এভাবে কাজ করে পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য এরা এইভাবে একটা ষড়যন্ত্র চলছে। আজকে কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এই কাশ্মীরে বাংলাকে কাশ্মীর করার জন্য এরা লেগে আছে। আজকে এই যে সিট বাঁচানোর জন্য এরা এই যে প্ল্যানিং করে এভাবে যে বিজেপি কর্মীদের, বিধায়কদের, সাংসদের দাঁড়ানো ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু বিজেপি বিধায়ক তারপর আমাদের কর্মীরা ভয় পাবে না, কিন্তু এবার দেখাবে। এই যে ঘটনাটা করছে এটার কিন্তু জবাব 26-এর জনতা দিবে। বেশ, অনেক ধন্যবাদ। বিশাল লামা আমাদের সঙ্গে ছিলেন। রজতবাবু, আপনি কিছু বলছিলেন? আমি বলছিলাম যে এটা মেডিকেল পার্টটা আমি বললাম ইটস আ ডায়ার এমার্জেন্সি অপারেশন। আমার চিন্তা হচ্ছে যে আমার চিন্তা 90-এর দশকের কাশ্মীর না এই পশ্চিমবঙ্গ হয়ে যায় এখন। আমি এক্ষুনি এই ক্লিপসগুলো দেখলাম যে সিআইএসএফ এর জওয়ানের গায়ে হাত দিলে আমি বলি ওরা কি ইনস্ট্রাকশন ফলো করে। ওদের তো একটা ইনস্ট্রাকশন থাকে, সেলফ ডিফেন্সে ওর হাতে রাইফেল রয়েছে। আমি এখনো বলছি না যে শুট থ্রু দ্য ব্রেন, না, কিন্তু একটা পায়ে গুলি করা যেত, বন্দুকের বাঁটটা দিয়ে ঠেলা যেত। অ্যান্ড দে আর অল ট্রেন্ড ফাইটার্স, ওয়াই ডোন্ট দে জাস্ট শভ দেম অফ? একটা ঘুষি কেন মারতে পারছে না, একটা চর কেন মারতে পারছে না, বা একটাকে ধরে মাটিতে পুঁতে নিয়ে কেন টেনে নিতে পারছে না? আমার এইটাই প্রশ্ন। এবং কেন্দ্রীয় সরকার, দীপাঞ্জন চক্রবর্তী হয়তো উত্তর দিতে পারেন। দীপাঞ্জন চক্রবর্তী, আমার ধারণা কোনো প্রোটোকল নিশ্চয়ই থাকে, কারণ এরভাবে তো আমি তো অ্যাপ্রিসিয়েট করব জওয়ানদেরকে, যেভাবে ওনারা সংযম বজায় রেখেছেন। কিভাবে উত্তেজিত করা হচ্ছিল তাদেরকে, পিঠে মারা হচ্ছিল, থাপ্পড় মারা হচ্ছিল, ওনারা জাস্ট একটা লাঠি নিয়ে সব কন্ট্রোল করছিলেন। দীপাঞ্জন দা, না, আমি ডক্টর ব্যানার্জির ওপর সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখেই বলছি যেটা সম্ভব নয়। কারণ জওয়ানরাও জানে, ইন্টেলিজেন্স ইনপুট খুব পরিষ্কার জওয়ানদের কাছেও দেওয়া হয়েছে যে এটা প্ররোচনা করার একটা চেষ্টা, একটা ফাঁদ পাতার চেষ্টা, যে এসআইআর যাতে বানচাল করা যায়। আগে বাঙালি অস্মিতা নিয়ে লড়েছেন, সেখানে প্রত্যাখ্যাত হয়েছেন। এখন ওই মহিলার একটা ডেড বডি চাই। উনি সারা জীবন লাশের রাজনীতি করেছেন। কোন জওয়ানের হাত থেকে যদি সেলফ ডিফেন্সের নামেও যদি একটা গুলি চলে, তাহলে সেই লাশ নিয়ে, এবং যদি সেটা দুধেল গাই হয়, তাহলে আপনারা বুঝতেই পারছেন সেই নোংরামোটা কোন জায়গায় পৌঁছাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।